জীবনের একেবারেই অন্যরকম এক অভিজ্ঞতার ইতি টানলাম মাত্র দুদিন আগে। সরকারি দায়িত্ব পালন। জীবনের কোনো পর্যায়ে কখনো ভাবিনি কোনো সরকারের অংশ হয়ে সরকারি দায়িত্ব পালন করব। কিন্তু জুলাই অভ্যুত্থান আমাদের জাতীয় জীবনে যেমন তেমনি ব্যক্তিগত সামাজিক জীবনেও এমন সব পরিবর্তন নিয়ে এসেছিল যে আমরা যা ভাবিনি তেমন অনেক কিছুই ঘটেছে, এমন অনেক কিছুর অভিজ্ঞতাই আমাদের হয়েছে। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের 54 বছরের ইতিহাসে সবচাইতে বড় ঘটনা মুক্তিযুদ্ধের পরে। নিঃসন্দেহে মুক্তিযুদ্ধই সবচেয়ে বড় ঘটনা, এবং তারপর সবচাইতে স্বাধীন বাংলাদেশের সবচাইতে বড় ঘটনা আমাদের জুলাই অভ্যুত্থান। যে জুলাই অভ্যুত্থান আমাদের নতুন করে এই রাষ্ট্রকে ঢেলে সাজাবার, নতুন গণতান্ত্রিক অভিযাত্রা শুরুর এক সুযোগ তৈরি করে দিয়েছিল। কেউ কেউ জানেন, অনেকে হয়তো জানেন না যে বাংলাদেশে ফ্যাসিবাদ, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, মানুষের অধিকার হরণ এগুলির বিরুদ্ধে সোচ্চার থাকা অবস্থায় 2014 সালের 28 ফেব্রুয়ারি এক প্রচণ্ড বৈরী এবং অপ্রস্তুত অবস্থায় দেশ ছেড়েছিলাম। তারপর দেশে ফিরে আবার কখনো একই ধরনের কাজের সঙ্গে যুক্ত হব, এটা স্বপ্ন ছিল, কিন্তু ঠিক কবে নাগাদ সম্ভব হবে এটা কখনো ধারণায় ছিল না, সেরকম বাস্তবতা ছিল না। জুলাই অভ্যুত্থানের পর একাধিকবার দেশে এসেছিলাম, পরপরই এসেছিলাম, চলে গিয়েছি, আবার এসেছি, আবার গিয়েছি। তৃতীয়বার যখন আসি তখন আমাকে এই সংস্কার কার্যক্রমের সঙ্গে যুক্ত হবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু নিজের ব্যক্তিগত পরিস্থিতির কারণে তাৎক্ষণিকভাবে সেই ডাকে সাড়া দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। তখন ওই অবস্থা আমি আবার, যেহেতু পরিবার সন্তানরা দেশের বাইরে থাকে, তাদের কাছে ফিরে গিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত পরম শ্রদ্ধেয় প্রফেসর মোহাম্মদ ইউনূস, সদ্য সাবেক মাননীয় প্রধান উপদেষ্টা, তার আহ্বানে সাড়া দিতে হলো। 2025 সালের 6 ফেব্রুয়ারি তিনি তার বিশেষ সহকারী বা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাকে নিয়োগ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার কাছে পাঠিয়ে দেওয়া হয় নিউ ইয়র্কে, এবং তারপর আর কিছু করার ছিল না। 12ই ফেব্রুয়ারি আমি দেশে আসি। দেশে এসে ওই দিনই জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের যে সমন্বয় বা লিয়াজো, একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ, একটি ব্যাপক ভিত্তিক রাজনৈতিক আলোচনা, সংলাপ, এগুলোকে এগিয়ে নেওয়ার কর্মপ্রক্রিয়ার কর্মযজ্ঞ, আসলে অনেক বড় রকমের কর্মযজ্ঞ, সেটার সূচনা লগ্নে যুক্ত হয়েছিলাম। তারপর আপনারা দেখেছেন যে সেই ফেব্রুয়ারি মাস থেকে এক বছরের কাছাকাছি বা প্রায় এক বছর ধরে চলেছে এই সংস্কার, ঐক্যমত্য, রাজনৈতিক আলোচনা, এই সম্পর্কিত কর্মযজ্ঞ। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান ছিলেন। প্রফেসর আলী রিয়াজ বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, তিনি ছিলেন সহসভাপতি। তাদের নেতৃত্বে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে 3 দফায় বা 3 পর্বে দীর্ঘ ধারাবাহিক আলোচনায় মিলিত হয়। যে গণভোট হলো, যে গণভোটে আমাদের ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে সেটার বিভিন্ন প্রস্তাব জনগণের অনুমোদন পেল, এটা হঠাৎ করে তো কারো একজনের মাথা থেকে বা কতিপয় ব্যক্তির মাথা থেকে আসেনি। এটা একটা দীর্ঘ ধারাবাহিক আলাপ আলোচনা, সলা পরামর্শ, গবেষণা, বিশ্লেষণ, এসবের মধ্য দিয়ে একটা জায়গায় এসে তারপরে জুলাই জাতীয় সনদ 2025 তৈরি করে সেটা জনগণের অনুমোদনের জন্য গণভোটে নেওয়া হয়। তো পুরো প্রক্রিয়ায় বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা তৈরির এই যে দীর্ঘ প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় খুবই সামান্য একজন অংশগ্রহণকারী হিসেবে যুক্ত থাকাটা, আমি বিশ্বাস করি যে কারোর ক্ষেত্রেই এটা অত্যন্ত গৌরবের ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার জীবনে এর চাইতে গৌরবের আসলে আর কিছু নেই। অনেকে হয়তো বলবেন যে সংস্কার তো এখন অনিশ্চিত হয়ে পড়েছে, এটার কোনো ভবিষ্যৎ নাই, অনিশ্চয়তা দেখা দিয়েছে, আদৌ কিছু হবে কিনা। আমি জানি এসব অনিশ্চয়তার ব্যাপারে, এ সমস্ত দ্বিধা, সংশয়, সন্দেহের ব্যাপারে আমি ওয়াকিবহাল, কিন্তু তা সত্ত্বেও আমি বিশ্বাস করি যদি কোনোদিন আমাদের এই জাতি সত্যিকার একটি গণতান্ত্রিক আধুনিক রাষ্ট্র গঠনের পথে অগ্রসর হতে চায়, তো এই জুলাই জাতীয় সনদ ব্যতীত সেদিকে যাওয়ার আর কোনো পথ থাকবে না। কারণ এটা এমনভাবে তৈরি করা হয়েছে যে একটি সত্যিকার স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম করতে হয় ভূখণ্ডে, তাহলে তার জন্য যা যা দরকার তার সবকিছুই এই জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং সকলে মিলে আলাপ আলোচনা করে একমত হয়ে এটা তৈরি করা হয়েছে। সুতরাং আজ হোক কাল হোক, আমরা যদি রাষ্ট্র হিসাবে নিজেদেরকে সফল এবং সার্থক করতে চাই, আমাদের মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে এই জুলাই জাতীয় সনদের বাইরে অন্য কোথাও আমাদের পথ খুঁজে পাওয়া যাবে না বলে আমি বিশ্বাস করি। যাই হোক, প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি একজন মানুষ, তাকে নিয়ে অনেকের অনেক সমালোচনা, অনেক নেতিবাচক মন্তব্য, অনেক হতাশা আছে, থাকতে পারে, খুব স্বাভাবিক, তিনি তো আর ফেরেশতা না।
কিন্তু আমি আমার অভিজ্ঞতা, কাজের অভিজ্ঞতা থেকে, তার আগে সাংবাদিক হিসেবে তাকে দেখার অভিজ্ঞতা থেকে, তার সঙ্গে দেশে বিদেশে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা থেকে বলতে পারি যে বাংলাদেশ রাষ্ট্রের জন্য তিনি ছিলেন একটা আশীর্বাদ। বিশেষত ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পটভূমিতে যখন এক ঘোর অনিশ্চয়তা আমাদের চারিদিকে, দেশি বিদেশি আঞ্চলিক আন্তর্জাতিক নানা ষড়যন্ত্রের ডালপালা চারিদিকে, ওই পরিস্থিতিতে প্রফেসর ইউনূসের মতো একজন মহিরুহ, যিনি হিমালয় পর্বতের মতো এই জাতিকে, এই দেশকে প্রোটেকশন দিয়েছেন, তিনি ব্যতীত অন্য কেউ যদি ওই সময় সরকার প্রধানের দায়িত্ব নিতেন, তাহলে আমাদের জুলাই অভ্যুত্থান কতটা টেকসই হতো, কতটা ধরে রাখা যেত, আজকে যে একটি নির্বাচনের মধ্য দিয়ে আরেকটা পর্বে আমরা প্রবেশ করেছি, এটা কতটা সহজ হতো আমাদের জন্য, তা নিয়ে আমার মধ্যে ঘোরতর সন্দেহ আছে। প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিশাল আন্তর্জাতিক ব্যক্তিত্বের সঙ্গে 1 বছরের কিছুটা বেশি সময় একসঙ্গে থেকে কাজ করার অভিজ্ঞতা আমার জীবনের নিঃসন্দেহে শ্রেষ্ঠ অভিজ্ঞতাগুলোর একটি, এবং আমি নির্দ্বিধায় বলতে পারি তার ধ্যানে জ্ঞানে সকল কর্ম চিন্তায় এদেশের ভালো করা, এদেশে একটি টেকসই গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রতিষ্ঠিত করার যত রকম করণীয় বা চেষ্টা তার ছিল, তিনি হয়তো সবকিছু করতে পারেননি, কিন্তু তার চেষ্টার বা চিন্তার বা সদিচ্ছার কোনো ঘাটতি কখনো ছিল না। গত 1.5 বছরে দেশের অর্থনীতি কোথায় খাদের কিনারে চলে গিয়েছিল সেই ফ্যাসিস্ট শাসনামলের শেষ দিকে, সেখান থেকে দেশের অর্থনীতিকে উদ্ধার করা, রক্ষা করা, একটা স্থিতিশীল জায়গায় রেখে যাওয়া পরবর্তী সরকারের জন্য, এই বিষয়গুলো প্রফেসর ইউনূসের মতো একজন ব্যক্তিত্বের কারণে সম্ভব হয়েছিল। তার সঙ্গে 1 বছরের কিছু বেশি সময়ের কাজের অভিজ্ঞতা নিয়ে আবার প্রাইভেট লাইফে ফিরে এলাম, কিন্তু তার সঙ্গে কাজ করার এই অভিজ্ঞতা আমার জীবনের সবচাইতে মূল্যবান অভিজ্ঞতা হয়ে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। জুলাই অভ্যুত্থানের পর মাসখানেক পর থেকে সোশ্যাল মিডিয়ায় কথা বলা বন্ধ রেখেছিলাম, বিশেষত সরকারি যোগদানের পর তো একেবারেই বন্ধ রেখেছিলাম। আশা করছি বিভিন্ন ইস্যুতে এখন থেকে আবার অল্প স্বল্প মাঝে মাঝে কথা বলবার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, অনেক ধন্যবাদ।